প্রিয় ছাত্রছাত্রীরা, গত দুদিনে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকোযাত্রা কবিতাটা 3টে পার্টে পুরোটাই পড়ে ফেলেছি এবং তার সঙ্গে সঙ্গে সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো আলোচনা করে ফেলেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, কবিতার শেষে দেখবে তোমাদের বইতে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে আলোচনা করে নেব। তবে আমার দৃঢ় বিশ্বাস, যারা আগের দিনের ক্লাসগুলো সম্পূর্ণভাবে করেছো তারা আজকে এই প্রশ্ন সবকটারই সঠিক উত্তর সঠিকভাবে দিতে পারবে। এখনো পর্যন্ত যারা আগের দিনের ক্লাসগুলো করনি বা মিস করে গেছো, তাদের বলছি তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ডেসক্রিপশন বক্সে আগের দিনের ক্লাসগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে আগের দিনের ক্লাসগুলো করে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, সামনের যে বইটায় তোমাদের ছবিটা দেখতে পাচ্ছ, সেটা তোমাদের পাতাবাহার বইতে 3য় শ্রেণীর পাতাবাহার বইয়ের 52 পাতায় যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা চলো আজকে এই প্রশ্নগুলো একের পর এক আলোচনা করলেই তোমাদের এই নৌকোযাত্রা কবিতাটা সম্পূর্ণ হবে। শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথমেই আছে প্রশ্ন যে নৌকা যাত্রা কবিতাটি কার লেখা। দেখতে পাচ্ছি এই প্রশ্নটা, নৌকোযাত্রা কবিতাটি কার লেখা। এর উত্তর হবে নৌকা যাত্রা কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আবার বলছি, নৌকা যাত্রা কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। চলো পরের প্রশ্ন। দেখো, কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে। এর উত্তর হবে কবিতাটি তার শিশু বই থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা আবার বলছি, কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, নৌকাটি কোথায় বাঁধা আছে। সবাই জানো এটা তোমরা। উত্তর হবে নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। তবে মনে রাখবে, বানান যেন ভুল না হয়। রাজগঞ্জ বানান যেন ভুল না হয়। রয়াকার বর্গের জ, রাজ, গ ইয় বর্গের জয়, গঞ্জ, রাজগঞ্জ। পরের প্রশ্ন, নৌকাটিতে কি রয়েছে। দেখেছো, সব সোজা সোজা প্রশ্ন। তাহলে বলো, নৌকাটিতে কি রয়েছে। হ্যাঁ, উত্তর তোমরাই পারলে। দেখেছো, নৌকাটিতে পাট ভর্তি করে রয়েছে, তাই তো? গুড। দেখো, পরের প্রশ্ন, কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও কটি দাঁড় জুড়ে নেবে। খুব সোজা প্রশ্ন। কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও কটি দাঁড় জুড়ে নেবে। এর উত্তর কি হবে? এর উত্তর হবে কবিতার শিশুটি ওই নৌকা পেলে তাতে 100টা দাঁড় আর 4টে 5টা 6টা পাল জুড়ে নেবে। আবার বলছি, কবিতার শিশুটি নৌকাটি পেলে
তাতে 100টা দাঁত আর 4টে 5টা 6টা পাল জুড়ে দেবে। পরের প্রশ্ন দেখো, পাল ও দাঁড় নৌকায় কি কাজে লাগে? পাল ও দাঁড় নৌকায় কি কি কাজে লাগে? যারা আগের দিনের ক্লাসটা করেছো, এই প্রশ্নটা খুব ভালো করে সেখানে বোঝানো আছে। তাহলে উত্তরটা বলছি, শুনে নাও। পাল ও দাঁড় নৌকায় কি কি কাজে লাগে? এর উত্তর হবে, এক কথায় বলবে উত্তর, যে দাঁড় নৌকো চালানোর জন্য ব্যবহার করা হয়। দাঁড় নৌকো চালানোর জন্য ব্যবহার করা হয়। আর পাল হলো এক প্রকার কাপড়ের পর্দা, যার সাহায্যে নৌকো বাতাসের গতির অভিমুখে সহজেই এগিয়ে চলে। অর্থাৎ দাঁড় নৌকো চালাতে আর পাল নৌকোর গতি বৃদ্ধি করতে কাজে লাগে। বুঝতে পারলে? পরের প্রশ্ন, হাট বলতে কি বোঝো? হাট বলতে কি বোঝো? তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে, হাট হলো এক প্রকার গ্রামীণ বাজার, যা সপ্তাহে নির্দিষ্ট 1 বা 2 দিনই বসে থাকে, যেখানে জিনিস কেনা বেচা হয়। তাহলে হাট বলতে কি বোঝো? এর উত্তর হবে, হাট হলো এক ধরনের গ্রামীণ বাজার, যা সপ্তাহের নির্দিষ্ট 1টি বা 2টি দিনেই বসে থাকে, যেখানে জিনিসপত্র কেনা বেচা হয়। বুঝতে পারলে? দেখো পরের প্রশ্ন, শিশুটি কার নৌকা পেতে চায়? এর থেকে সহজ প্রশ্ন তো আর হতেই পারে না। কি আছে? শিশুটি কার নৌকা পেতে চায়? উত্তর হবে, শিশুটি মধু মাঝির নৌকা পেতে চায়। পরের প্রশ্ন, সে নৌকা করে কোথায় যাবে? দেখেছো, আগের দিনের ক্লাসগুলো যারা ঠিকঠাক ভাবে করেছো, তারা সব প্রশ্নের উত্তর সহজেই পেরে যাচ্ছ। তাহলে তোমরাই বলে ফেলো যে শিশুটি কার নৌকা পেতে চায়? শিশুটি মধু মাঝির নৌকা পেতে চায়। পরের প্রশ্ন, সে নৌকা করে কোথায় যাবে? এর উত্তর কি লিখবে? এর উত্তর লিখবে, শিশুটি নৌকা করে 7 সাগর 7 সমুদ্র 13 নদী পেরিয়ে নতুন রাজার দেশে যাবে। তাই তো? তাহলে যদি বলা হয় শিশুটি নৌকা করে কোথায় যাবে, উত্তর হবে, শিশুটি নৌকা করে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে নতুন রাজার দেশে যাবে। পরের প্রশ্ন দেখো, সে সঙ্গে কাকে নেবে? এটাও জানা। এর উত্তর হবে, সে সঙ্গে তার 2 বন্ধু আশু আর শ্যামকে নেবে। আবার বলছি, সে সঙ্গে কাকে নেবে? উত্তর হবে, সে সঙ্গে তার 2 বন্ধু আশু আর শ্যামকে নেবে। দেখো তারপরে প্রশ্ন, সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন? দেখেছ, সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন? দ্বিতীয় স্তবকটা যেদিন পড়িয়েছিলাম, এটা খুব ভালো করে বোঝানো হয়েছিল, যে কারণ পুরো দ্বিতীয় স্তবকেই একটাই জিনিস আছে, যে শিশুটি তার মাকে কাঁদতে বারণ করছে আর তার 3টে কারণ সে দেখিয়েছে। তাহলে যারা তোমরাই বলে ফেলো যে সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন, বললি কি লিখবে? শুনে রাখো, বলে দিচ্ছি। যখনই প্রশ্নটা করা হবে,
সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন, তখন তোমরা বলবে সে তার মাকে কাঁদতে বারণ করেছে কারণ সে রামের মতো তার মাকে ছেড়ে দীর্ঘ 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে না। তাছাড়া সে রাজপুত্র হয়ে সোনা মানিক নিয়ে যাচ্ছে। তাছাড়া তা এই যাত্রাপথে সে একা যাবে না, তার দুই বন্ধু আশু আর শ্যাম তার সাথে থাকবে। এই সমস্ত কারণেই সে তার মাকে কাঁদতে বারণ করেছে। তাহলে 3টে কারণ। সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন? উত্তর হবে সে তার মাকে কাঁদতে বারণ করেছে কারণ সে রামচন্দ্রের মতো দীর্ঘ 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে না। সে রাজপুত্র হয়ে সোনা মানিক নিয়ে সমুদ্র যাত্রা করছে। তাছাড়া এই যাত্রাপথে সে একা নয়, আশু আর শ্যাম তার সঙ্গ দেবে। সেই কারণেই সে তার মাকে কাঁদতে বারণ করেছে। দেখো পরের প্রশ্ন, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? এর উত্তর হবে রামকে বনবাসে যেতে হয়েছিল পিতৃসত্য পালনের জন্য। বানান যেন ভুল না হয়। পয়হস্যই তৈরি পিতৃ দন্তে স তয় জফলা সত্য, পিতৃসত্য। তাহলে আবার বলছি, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? উত্তর হবে পিতৃসত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। পরের প্রশ্ন, রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? এর উত্তর হবে রামায়ণ বই পড়লে রামচন্দ্রের কাহিনী জানা যায়। আবার বলছি, রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? উত্তর হবে রামায়ণ বই পড়লে রামচন্দ্রের কাহিনী জানা যায়। পরের প্রশ্ন, দেখো রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইতে থাকে? এটাও তোমাদের আলোচনা করে দেওয়া হয়েছিল। তাহলে এর উত্তর হবে রাজপুত্র সোনামানিকের কথা রূপকথার বইতে থাকে। আবার বলি, রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইতে থাকে? উত্তর হবে রাজপুত্র সোনামানিকের কথা রূপকথার বইতে থাকে। পরের প্রশ্ন দেখো, শিশুটি কি কি নিয়ে যাবে? শিশুটি কি কি নিয়ে যাবে? খুব সোজা প্রশ্ন। উত্তর হবে শিশুটি নৌকা ভর্তি সোনামানিক নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, চলো পরের প্রশ্ন, সে কখন নৌকা ছেড়ে দেবে? খুব সোজা, দেখেছো সমস্ত প্রশ্নই খুব সোজা। সে কখন নৌকা ছেড়ে দেবে? তোমরাই বলো উত্তর কি হবে। ঠিক বলেছ, সে ভোরবেলায় নৌকা ছেড়ে দেবে, তাই তো? গুড। দেখো পরের প্রশ্ন, দুপুরবেলা তার মা কোথায় থাকবেন? তাহলে এর উত্তর হবে দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবেন, তাই তো? দেখো আবার বলছি, দুপুরবেলা তার মা কোথায় থাকবেন? উত্তর হবে দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবেন। দেখো পরের প্রশ্ন, তখন সে কোথায় থাকবে? তার মানে দুপুরবেলা যখন তার মা পুকুর ঘাটে থাকবে তখন সে কোথায় থাকবে? তোমরাই বলো কোথায় থাকবে। গুড, ঠিক বলেছ, তখন সে নতুন রাজার দেশে থাকবে। তাহলে পরের প্রশ্ন চলে আসো, কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? অর্থাৎ এখানে জানতে চাইছে যে শিশুটি নতুন রাজার দেশে যাবে, যে মাঝখানে কোন কোন জায়গা পড়বে। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে তীরপূর্ণী ঘাট আর তেপান্তরের মাঠ।
তাহলে যদি প্রশ্নটা হয় যে কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে, তাহলে উত্তর হবে তীর পূর্ণির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে শিশুটি যাবে। কিন্তু এই ক্ষেত্রে আগেও বলেছি, আবার বলছি, এই দুটো বানান যেন ভুল না হয়। তীর পূর্ণি তাই হস্যই তীর পয় দীর্ঘ দন্তের নয় রেফ হস্যই। তিন তীর পূর্ণি তাই হস্যই তীর পয়ে দীর্ঘ মধ্যের নয় রেফ হস্যই, মধ্যের ন দন্তের নয়, তয়সি তীর পয় দীর্ঘ মধ্যের নয় রেফ তিন পূর্ণি। আর একটা কি, আর একটা হচ্ছে তেপান্তরের মাঠ, তয়কার পয়াকার দন্তের নয় তয়ে রয়কার র, তেপান্তরের মাঠ। দেখো পরের প্রশ্ন, সে কখন ফিরে আসবে? এটা তো সবারই জানা, সে সন্ধ্যাবেলায় ফিরে আসবে। পরের প্রশ্ন, নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে সে? তাই তো, নতুন জায়গায় ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে সে? তাহলে তোমরাই বলো কি হবে। হ্যাঁ, নতুন জায়গা ঘুরে আসার গল্প সে তার মায়ের কোলে বসে তার মাকে শোনাবে। তাহলে দেখো, সমস্ত প্রশ্নগুলো যেগুলো 52 পাতায় আছে তার উত্তর আলোচনা করে দেওয়া হলো। এবার পাতা উল্টাও, দেখো 53 পাতায়, 51 পাতায় কি আছে। তাই এবার তোমরা পাতা উল্টাও, দেখো। তাহলে তাহলে দেখো পরের পাতায় যে প্রশ্নগুলো আছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাক্য রচনা করো। এই দেখো, বাক্য রচনা করো। বাক্য রচনা মানে তোমাকে একটি শব্দ দিয়ে দিতে হবে, সেই যে শব্দ তোমাকে দিয়ে দেবে সেইটা দিয়ে তোমাকে একটা বাক্য লিখতে হবে, মানেপূর্ণ একটা বাক্য লিখতে হবে। তাই তো, এটা বলার কিচ্ছু নেই, তোমার মনে যেটা মনে হবে সেটাই তুমি লিখতে পারবে, এখানে মুখস্থ করার কিচ্ছু নেই। বাক্য রচনার ক্ষেত্রে মাথায় রাখবে, বাক্যটা মিনিংফুল সম্পূর্ণ হতে হবে, বানান ভুল করা চলবে না, তাহলেই তোমার বাক্য রচনা ঠিকঠাক লেখা হবে। দেখো, যেমন কি আছে, প্রথমেই আছে বাঁধা, বাঁধা দিয়ে বাক্য রচনা কি আছে বলো, কি হবে। যেমন বলে দিচ্ছি, দূরে ওই নদীতে একটি নৌকো বাঁধা আছে, এটা লিখলেও হবে, ঠিক আছে। আবার কেউ যদি বলে যে একটি ডিঙি নৌকা নদীর ঘাটে বাঁধা আছে, সেটাও হবে। আবার তোমরা অন্য কিছুও লিখতে পারো যেটা তোমার মনে হচ্ছে, তবে এই ক্ষেত্রে বাঁধা বানানটা কিন্তু দেখবে বয়ে চন্দ্রবিন্দু আছে, মনে থাকে যেন। দেখো তারপরে আছে কি দিয়ে বাক্য রচনা, নৌকা। নৌকা দিয়ে একটা কোনো বাক্য রচনা কি হবে বলো, লেখো যে আমি নৌকা চাপতে ভালোবাসি, কিংবা এটা লেখা যায় নৌকায় করে মাঝিরা মাছ ধরে। তাই তো, দেখো পরের যেটা দিয়েছে সেটা সমুদ্র। সমুদ্র দিয়ে বাক্য রচনা অনেক কিছু হতে পারে। আমি পুরী গিয়ে প্রথম সমুদ্র দেখেছি, হতে পারে। কেউ লিখতে পারো আমি দীঘা গিয়ে প্রথম সমুদ্র দেখেছি। আবার কেউ লিখতে পারো আমার সমুদ্র স্নান করতে খুব ভালো লাগে। বাক্য রচনার ক্ষেত্রে তোমাদের নিজস্ব স্বাধীনতা আছে, তোমার মনে যেটা হবে সেটাই তুমি লিখতে পারো, কিন্তু মাথায় রাখবে বাক্যটা যেন মিনিংফুল সম্পূর্ণ হয় আর বানান যেন ভুল না হয়। তারপরে দেখো লেখা আছে গল্প। গল্প দিয়ে একটা বাক্য রচনা কি হবে, যে আমি রোজ রাতে দিদিমার কাছে গল্প শুনি। ঠিক আছে, এবার তোমাদের যদি অন্য কিছু মনে হয় তোমরা সেটা লিখতে পারো। আবার দেখো লাস্টে আছে মাঝি, দেখেছো? তাহলে মাঝি দিয়ে কি হবে, যে নৌকা চালায় তাকে মাঝি বলে, এটাও হবে। আবার
মাঝিরা নৌকা চালিয়ে মাছ ধরে, এটাও হবে। ঠিক আছে, আমাদের পাড়ায় একটি মাঝি আছে, এটাও হবে। মানে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা লিখবে, কিন্তু মানেটা সম্পূর্ণ হতে হবে। আবার এটাও লিখতে পারো যে মাঝি দাঁড় বেয়ে নৌকা চালায়। সুতরাং বাক্য রচনা তোমরা কি লিখবে এটা সম্পূর্ণরূপে তোমাদের উপর নির্ভর করছে। শর্ত একটাই, বাক্যটা সম্পূর্ণ হতে হবে। দেখো পরের প্রশ্ন, বর্ণ বিশ্লেষণ করো। এই বর্ণ বিশ্লেষণ করোটা অর্থাৎ 3 নম্বর প্রশ্নটা আমরা তোমাদের লাস্টে করাচ্ছি। ঠিক আছে, এইটা বাকি রেখে তার পরের গুলোই চলে আসছে। চলো দেখো 4 নম্বরে আছে বিপরীতার্থক শব্দ লেখো, অর্থাৎ বিপরীত শব্দ তোমায় লিখতে বলা হয়েছে। দেখবে যতগুলো শব্দ দেওয়া হয়েছে প্রত্যেকটারই বিপরীত শব্দ আগের ক্লাসে আমরা জেনে গেছি। চলো শুরু করা যাক। বাঁধা, বয় চন্দ্রবিন্দু আকার ধাকার, বাঁধা এর বিপরীত খোলা। বাঁধা এর বিপরীত খোলা। তারপরে দেখো বোঝায়, বকার ঝয়াকার হাস্যই, বোঝায়, বোঝায় এর বিপরীত খালি, তাই তো। তারপরে দেখো মিথ্যে, ময়সী ছয় জাপালাইকার, মিথ্যে এর বিপরীত সত্যি, দন্তে স তয় জাপালা হাস্যই, সত্যি। দেখো পরেরটা সন্ধে, দন্তে স দন্তে নয় ধয় একার, সন্ধে, সন্ধের বিপরীত হবে সকাল, দন্তে স কয়াকার ল, সকাল। আর লাস্টে কি আছে দেখো দেশে, দয়কার তাহলে ছয়কার, দেশে এর বিপরীত হবে বিদেশে, বয়সী দয়কার তাহলে ছয়কার, বিদেশে। তাহলে দেখলে যতগুলো বিপরীত শব্দ এখানে বলা হয়েছে তোমরা সব কটা বিপরীত শব্দই তো আগেই করেছো, এর বাইরেও এক্সট্রা অনেক বিপরীত শব্দ তোমাদের করানো হয়েছে। ফলে আগেও বলেছি আবারও বলছি, প্রথম দিকের ক্লাসগুলো যারা পরপর 3 দিনই করেছো, আজকের কোনো প্রশ্নই তাদের কাছে কঠিন বলে মনে হবে না। চলো পরের প্রশ্ন, অর্থ লেখো। অর্থ লেখো মানে শব্দার্থ চেয়েছে। কি কি বলেছে, দাঁড়, দয় চন্দ্রবিন্দু আকার দয় চন্দ্র, দাঁড়, দাঁড় মানে যা দিয়ে নৌকা চালায়, তাই তো। দেখো তারপরে আছে পাল, পয়াকার লা, পাল। তাহলে পাল মানে কি, পাল হলো কাপড়ের তৈরি এক প্রকারের পর্দা বিশেষ, যার সাহায্যে নৌকো হাওয়ার গতির অভিমুখে এগিয়ে চলে। দেখো তারপরে হচ্ছে কি আছে কোণে, কয়কার মধ্যে নয়কার, বানানটা খেয়াল রাখবে, মধ্যে ন, কৌকার মধ্যে নয় একার, কোণে, এই কোণে মানে প্রান্তে, পয়রা ফলা আকার দন্তে নয় তয়ে একার, প্রান্তে, কোণে তার মানে প্রান্তে, পয়রা ফলা আকার দন্তে নয় তয় একার, প্রান্তে। দেখো তারপরে মানিক, ময়াকার দন্তে নয় হস্যই ক, মানিক। এই মানিক মানে কি, এই মানিক মানে হলো, মানিক এক প্রকারের কি বলো, এটা তোমাদের কিন্তু আগের দিন বলে দিয়েছিলাম। বলো, মানিক হলো এক প্রকারের দামি রত্ন বিশেষ, তাই তো। তাহলে দেখো এখানে শব্দার্থ যা লেখা হলো সবকটায় যা দিয়েছে সবকটাই তোমরা পারলে। আর একটা আছে পার, পয়াকার র, পার, পার মানে পেরিয়ে যাওয়া, পয়াকার র পার, পার মানে পেরিয়ে যাওয়া। এবার দেখো কিছু সমার্থক শব্দ লিখতে দিয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো, সমার্থক শব্দ লেখো। এগুলোও সব কটা আগের দিন করিয়ে দিয়েছি, দেখে নাও ভালো করে, আর একবার বলে দিচ্ছি। সোনা, দন্তে সরকার দন্তে নয়াকার, সোনা, সোনা মানে কি, সোনা মানে স্বর্ণ, দন্তে ছয় বয়ে মধ্যে নয় রে, স্বর্ণ, সোনা মানে স্বর্ণ। তারপরে দেখো আর একটা কি হবে সোনার সমার্থক শব্দ,
কনক। সোনা, তার দুটো সমার্থক শব্দ আগের দিন করেছিলাম, স্বর্ণ আর কনক। ঠিক সেরকম দেখবে নৌকা। নৌকার সমার্থক শব্দ কি করেছিলে? নৌকার সমার্থক শব্দ দুটো জেনেছিলাম, একটা হচ্ছে জলযান আর একটা হচ্ছে তরী। রয়ে দীর্ঘই, তরী। তরী মানেও নৌকা, জলযান মানেও নৌকা। তারপরে দেখো নদী, দেখেছো? নদী এর সমার্থক শব্দ কি করেছিল বলো? নদী হচ্ছিল স্রোতস্বিনী। স্রোত। নদীর সমার্থক শব্দ হলো তটিনী, তরঙ্গিনী। এগুলো সব আমরা আগের দিন করেছিলাম। তাহলে নদীর সমার্থক শব্দ তটিনী, তরঙ্গিনী। একই রকম ভাবে দেখো সমুদ্র, দন্তে স, ময় হস্যু, দয় রফলা, সমুদ্র। সমুদ্র মানে কি? সমুদ্র মানে সাগর, জলধি, তাই তো? বলবে জ, ল, ভয়ে হস্যই, জলধি। এগুলো সব কিন্তু আগের ক্লাসে তোমাদের করানো হয়ে গেছে। দেখো মাঠ, ময়াকার ঠ, মাঠ। এই মাঠের সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। মাঠেরও দুটো সমার্থক শব্দ তোমরা করেছিলে, বলো তো কি কি? হ্যাঁ, প্রান্তর আর ময়দান। প্রান্তর আর ময়দান। তাহলে দেখো সমার্থক শব্দও যে কটা আছে সব কটাই কিন্তু তোমাদের আগের দিনগুলোতে ক্লাসে পড়িয়ে দেওয়া হয়েছিল। এবার দেখো এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। তার মানে কি? এইখানে এলোমেলো ভাবে লিখে দেওয়া আছে, ঠিক আছে? যাদের পরপর যুক্ত করলে কিন্তু কোনো রকম মিনিংফুল শব্দ তৈরি হবে না। বর্ণগুলোকে এখানে এলোমেলো করা আছে। তোমাদের করতে হবে কি? এই এলোমেলো বর্ণগুলোকে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে এমন ভাবে সাজাতে হবে যাতে তার ফলে একটা মিনিংফুল অর্থাৎ মানেপূর্ণ শব্দ বেরিয়ে আসে। তাহলে দেখো প্রথমে কি আছে? তয়রাফলা হস্যু, পয় হস্যু, বর্গের জ, রয়াকার। এই যে জিনিসটা, এর কোনো মানে হয় না, বর্ণগুলো এলোমেলো ভাবে সাজানো আছে। তাহলে একে সাজালে এমন একটা যে শব্দ তোমায় তৈরি করতে হবে যাতে নির্দিষ্ট মানে বেরোয়। দেখো এইগুলো যদি এখন কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ঠিকঠাক ভাবে যদি তোমরা সাজাও, রয়াকারটা প্রথমে আনো যদি, তারপর যদি বর্গের জ লেখো, তারপর যদি পয় হস্যু লেখো, তারপরে তয়রাফলা হস্যু লেখো, তাহলে কিন্তু এর একটা মানে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ এইটা থেকে তখন রাজপুত্র দাঁড়াবে লেখাটা। সুতরাং সেটা কিন্তু একটা মানেপূর্ণ শব্দ হবে। তাহলে এই যে প্রথম যে এলোমেলো বর্ণগুলো দিয়েছে এর কোনো মানেপূর্ণ শব্দ হচ্ছে না, কিন্তু রাজপুত্র শব্দটা তোমরা এইগুলো দিয়েই, এই বর্ণগুলো দিয়েই এদিক ওদিক করে আনতে পারবে। তাহলে এই যে এলোমেলো বর্ণ, এইগুলো দিয়ে যে শব্দ তৈরি হবে সেটা হচ্ছে রাজপুত্র। রাজপুত্র, রয়াকার বর্গজ, রাজ, পয় হস্যু, তয়রাফলা হস্যু, রাজপুত্র। পরেরটা কি হবে দেখো? এই পরেরটা দেখবে যেটা আছে র, লয়াকার, দয়স্যু, বয়কার, পয়স্যু। এই যে এইটা যদি তোমরা সাজাও তাহলে দেখবে এখান থেকে চলে আসবে দুপুর বেলা, দয়স্যু, পয়স্যু, র, বয়কার, লয়াকার, দুপুর বেলা। ঠিক একই রকম ভাবে এইটা টয়সি, র, ই, বয়াকার, ক, এই বর্ণগুলোকে সাজাতে হবে। এই বর্ণগুলোকে ঠিকঠাক ভাবে সাজালে দেখবে যে শব্দটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে একটি বার। এ, ক, টয়সি, একটি, বয়াকার, র। তাহলে এইভাবেই তোমাদের এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। তাহলে এবার দেখো এর পরেরটা কি আছে? এখানে যে এলোমেলো বর্ণগুলো আছে সেটা এইটা পয়াকার, তয়কার, র, দন্তের নয় তয়, যার কোনো মানে হচ্ছে না। এইগুলোকে সাজালে কি পাবো আমরা? এইগুলোকে যদি আমরা ঠিকঠাক ভাবে সাজাই তাহলে দেখবো তেপান্তর শব্দটা পাবো। অর্থাৎ তয়কার, পয়াকার, দন্তের নয় তয়, র, তেপান্তর। তয়কার, পয়াকার, দন্তের নয় তয়, র, তেপান্তর। বুঝতে পারলে? আর লাস্টে কি আছে? লাস্টে এটা আছে, সেইটা যদি আমরা ঠিকঠাক ভাবে সাজাই তাহলে পাবো এখানে রাজ
গঞ্জ। ভালো করে দেখো, রয়াকার বর্গের জয় রাজ, গ ইয় বর্গের জয় গঞ্জ, রাজগঞ্জ। এইভাবে আমরা এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতে পারবো। তাহলে দেখো 7 নম্বরটাও হয়ে গেল। এবার আমরা 8 নম্বরে যাব। এই যে 8 নম্বরে কি বলেছে, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। কি অদ্ভুত দেখো, যেখানে যা যা প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে সবকটাই কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে আগের ক্লাসগুলোতে আলোচনা করে দেওয়া হয়েছে, যার ফলে তোমাদের কোথাও কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। দেখো কি বলছে, অর্থ পার্থক্য লিখতে হবে এদের। বয়াকার ধয়াকার বাঁধা আর বয়ে চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাঁধা, এদের অর্থ পার্থক্য কি হবে? তাহলে বয়াকার ধয়াকার বাঁধা, বাঁধা মানে বাঁধন বা বেঁধে রাখা, তাই তো? না, বয়ে চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাঁধা, বাঁধা মানে বাঁধন। আর বয়াকার ধয়াকার বাঁধা, এই বাঁধা মানে কি? প্রতিরোধ। বয়াকার ধয়াকার বাঁধা, এই বাঁধা মানে প্রতিরোধ। আর বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাঁধা, বাঁধা মানে বাঁধন বা বেঁধে রাখা। পরেরটা দেখো কি আছে, যে ছটা, ছ টয়াকার ছটা, দেখেছো ছয়ের পরে একটা কমা মতো দেওয়া আছে, ছ টয়াকার ছটা, আর এখানে লেখা আছে একসঙ্গে ছ টয়াকার ছটা। তাহলে এই যে প্রথমে ছটা, ছ কমা দিয়ে তারপর টয়াকার লেখা আছে উপরে ছটা, এই ছটা মানে কি? সময় বোঝাচ্ছে, তাই তো? ছটা এখানে সময় বোঝাচ্ছে। আর নিচে যে ছটা লেখা আছে, ছ টয়াকার ছটা, এই ছটা মানে শোভা, ছটা মানে শোভা, তাহলে সহকার ভয়াকার শোভা। এবার দেখো কোণে, কয়কার মধ্যে নয়কার কোণে, কি লেখা আছে? কোণে, কয়কার মধ্যে নয়কার কোণে, এই কোণে মানে এক প্রান্তে বা এক কোণায়। আর ক দন্তে নয়কার কোণে, এই কোণে মানে বিয়ের পাত্রী, ক দন্তে নয়কার কোণে, এই কোণে মানে বিয়ের পাত্রী বা নববধূ। এবার দেখো দয়কার তালব্য দেশ, দেশ মানে কি? আগের দিনও বলা হয়েছিল, দেশ মানে ভূখণ্ড বা ভূভাগ বা রাষ্ট্র, সেই মানে হচ্ছে দয়কার তালব্য দেশ। অর্থাৎ দয়কার তালব্য দেশ মানে রাষ্ট্র বা ভূখণ্ড বা ভূভাগ। কিন্তু দয়ে বয়ে একার পেট কাটা মূর্ধন্যের স, এই দেশ, এই দেশ মানে কিন্তু কি? এই দেশ মানে ঘৃণা, ঘৃণা, ঘয়রি মধ্যের নয়